জান জান রে কি পাগল টান, মন পাখি জান রে হয়ে গেছো প্রাণ। এবারের পর্ব আড্ডাবাজি। দর্শক, রিসেন্টলি একটি গান তো আমি সারাক্ষণ গুনগুন করে গাইছি। এই পৃথিবীতে কিছুই চাই না শুধু তোমাকে ছাড়া, চাঁদ হাতে পাবো ব্যথা ভুলে যাব তুমি দিলে আশকারা। ও জান জান রে কি পাগল টান, মন পাখি জান রে হয়ে গেছো প্রাণ। গানচিল মিউজিকে প্রকাশিত ও জান শিরোনামের এই গানটি লিখেছেন আসিফ ইকবাল, সুর সঙ্গীত আবরাল, সাহির ও লিঙ্কন, আর গেয়েছেন সোমনুর, মনির, কোনাল ও নিলয় আহমেদ। নতুন গানের জনপ্রিয়তার প্রসঙ্গ ধরেই আজ আমি আড্ডাবাজির অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি ইয়াং ট্যালেন্ট নিলয় আহমেদকে। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে ডুব দেই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি এবং নতুন গানটি নিয়ে আসলে অনেক গল্প কিন্তু জমে আছে। তবে আমি না চট করে একটু পুরোনো দিনের একটা ছোট্ট গল্প শুনতে চাই। ডি রকস্টার রিয়েলিটি শোতে অংশ নেবার আগের সময়টা কি বেশি চ্যালেঞ্জিং ছিল নাকি তার পরবর্তী জার্নিটা বেশি স্ট্রাগলিং ছিল? কোনটা স্ট্রাগল বেশি ছিল? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। মাছরাঙাকে অনেক অনেক ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। দর্শককেও শুভেচ্ছা, দর্শকদের সবাইকে। আর যেটা বলছিলেন যে ডি রকস্টারের আগের টাইমটা, আমার মিউজিকটা শুরু হয় ব্যান্ড দিয়ে। আমরা ব্যান্ড করেছিলাম বন্ধুরা মিলে। সো ব্যান্ড করার সময় মিক্সড অ্যালবামে গান যায়, তো তখন গান করতে থাকি আমরা, স্টেজ শোজ তখন এক্সপিরিয়েন্স হয় ব্যান্ডের সুবাদে। তারপরে ডি রকস্টারের ডাক আসে, স্যার আয়ুব বাচ্চু বলেন আওয়াজ পাঠাও। তখন আমরা অনেকেই আওয়াজ পাঠাই। তখন ওটা সোলো ছিল, ডি রকস্টার 1টা সোলো রক সিঙ্গার সার্চিং। তো ওখানে যাওয়া হয়, যাওয়ার পরে গ্রুমিং হয়, গ্রুমিং এর পর টিভি রাউন্ড হয়, তারপর টপ 10 হয়, টপ 10-এ আসি। একটু শর্টে বললাম আর কি। সো পরবর্তীতে ডি রকস্টারের পরে ডেফিনেটলি চ্যালেঞ্জিং, কারণ ডি রকস্টার একটা প্ল্যাটফর্মে থাকার সময় না অনেক কিছু নিজের থেকে করতে হয় না, তখন অটো হয়ে যায়। হ্যাঁ, তারপরেরটাই চ্যালেঞ্জিং টাইমস। তো তখন আপনার দেখা যায় যে আমার নিজের থেকে অনেক কিছু করার চেষ্টা, স্ট্রাগল টাইমটা শুরু হয়। তো এই স্ট্রাগল টাইমটা অনেক স্ট্রাগল দিয়ে দেয় আর কি। সেটা শুরুটা ওরকম ভাবেই হয়েছিল। এবং কেন জানতে চাইছি আসলে, ডি রকস্টারের ওই সময়টাতে কিন্তু আপনি বেশ আলোচনায় এসেছিলেন, আর পরবর্তী সময়ে কিন্তু আপনাকে সেভাবে নিয়মিত কিন্তু গানের জগতে আমরা পাইনি। কেন? আসলে আমি গান করেছি ডি রকস্টার থেকে বের হওয়ার পরে, আমি স্যার আসিফ ইকবালের সুরে 4টি গান পেয়েছিলাম পথিক সহ। আরে নিয়মিত কেন ছিলেন না? নিয়মিত ছিলাম গানে, কিন্তু আমার মিউজিক ভিডিও হচ্ছিল না। কারণ ওই টাইমটা আপনি দেখবেন যে মিউজিক ভিডিও কিন্তু হচ্ছিল, আর 2014-15 পরে কিন্তু মিউজিক ভিডিওর একটা বড় চেঞ্জ আমরা দেখি, যে মিউজিক ভিডিও ছাড়া গান ভাবাই যায় না। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে রক গান করে আর কি মিউজিক ভিডিও পাওয়া রেকর্ড লেভেল থেকে, এটা একটু ডিফিকাল্ট আসলে, কারণ অনেক চিন্তা ভাবনা থাকে, কারণ এই ভিডিওটা অনেক পরিকল্পনা, স্টেপ বাই স্টেপ, সেই মেজর ক্রাউড পর্যন্ত পৌঁছাবে কিনা, হ্যাঁ অনেক চিন্তা ভাবনা থাকে। কারণ মানে আমি তো জলে টাকা ঢালবো না, তাই না? কেউই ঢালবো না আমরা, তাই না? তো চিন্তা ভাবনা করেই ঢালতে হয়। তো মনে করেন যে আমার নিজেরও ইনভেস্ট করার মতো মানে আমি ওই সেরকম মানে যোগ্য হয়ে উঠতে পারিনি তখনও। তো তারপরে আমি 2007-এ আমার বাবাকে হারাই। আমার বাবা মারা যান। আমার বাবা ফিল্ম ডাইরেক্টর ছিলেন, আজিজ আহমেদ বাবুল। তো আমার বাবাও ফিল্ম লাইনার, আমার ফুপুও ফিল্ম লাইনার, জাহানারা ভূঁইয়া, উনিও প্রয়াত কিছুদিন আগে চলে গেছেন আমাদের ছেড়ে। তো বাবা ছাড়া লাইফটাও আসলে একটা ডিফিকাল্ট লাইফ। হ্যাঁ, আমার মা আমাদের 2 ভাইকে নিয়ে অনেক কষ্ট করছে। তো এই আর কি। তো এই জীবনটা পার করে আসলে মনে করেন যে তখন আসলে তখন তো কেউ কিছু করে দিবে না, তাই না? হ্যাঁ, তো আর গাইডেন্সেরও অভাব, মানে রাইট গাইডেন্স, এটা তো একটা ছেলে বা মেয়ে দুজনের জীবনে বাবা মার গাইডেন্স খুব জরুরি। আর আমার মাও তো আমার বাবাকে ছাড়া একটা কষ্টের লাইফ লিড করছে আমাদের 2 ভাইকে নিয়ে। তো যাই হোক, পরবর্তীতে আমি চেষ্টা করেছি, আমার যতটুকু আমার কানেকশন ছিল আমি এই কানেকশন দিয়ে সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করতাম। কিছু জায়গায় কাজ হতো, কিছু জায়গায় কাজ হতো না, কিছু জায়গায় রিজেক্ট হতো, বিনা কারণে রিজেক্ট হতো, which is fine and it's their loss, ঠিক আছে? It's not my loss. সেটা সময় আসলে সবাই বুঝতে পারবে। পারে ইনশাআল্লাহ, আশা করি এত মানে এখন বোঝা যাচ্ছে হয়তো কিছুটা। আমি চেষ্টা করে যাচ্ছি। আর আমি ভেরি অ্যাক্টিভ হচ্ছে আপনার 2023-এর লাস্টের থেকে আমার অ্যাপিয়ারেন্সের সাথে আপনার জিঙ্গেল শুরু হয়, জিঙ্গেলের কাজ করা।
তো জিঙ্গেল আমি রেগুলার করছি, আর আমি তো মনে হয় দুর্দান্ত সব কাজ করছেন এখন, সেই বিষয়ে আসছি। ওকে। এবং আসলে জীবনের বিভিন্ন সময় বিভিন্ন রকমের স্ট্রাগলের মধ্য দিয়ে গেছেন, সেই গল্প শুনছিলাম। তবে গত বছরের গল্প একটু আসতে চাই। আপনার এবং কোনালের গাওয়া ময়না গানটি আসলে খুব হিট হয়েছিল, কিন্তু খুব জনপ্রিয় হয়েছিল, এবং সেই গানটির পরবর্তী সময়ে কিন্তু আপনি অনেক মন্তব্য দেখেছেন, দর্শকেরা ভালোবাসা দিয়েছেন, তাদের মনের অনেক কথা জানিয়েছেন। এরকম মন্তব্য থেকে আসলে কোনো বিশেষ কোনো কমেন্টের কথা কি জানতে পারি যেটা আপনার কাছে খুব স্পেশাল লেগেছে বা আপনার হৃদয়ে গেঁথে আছে? ময়না গানটা তো আমার জন্য একটা বিশাল পাওয়া স্যার আসিফ ইকবালের মাধ্যমে। জি। এই গানটা আসলে আমার ইন্ডাস্ট্রি হিট যদি বলা হয়। একটা সিঙ্গারের ইন্ডাস্ট্রি হিট কোনটা, একটা সিঙ্গারকে চেনায় কোনটা, কোন গান? ময়না। ময়না, ডেফিনেটলি। আমি 2000 সাল থেকে গান যদি শুরু করে থাকি, 2004-এ আমার রিলিজড ফার্স্ট, তো 2025-এ এসে আমার গান হিট করছে। ইটস লাইক 21 বছরের জার্নি। সো 21 বছর পর এসে গান হিট করা, আর গান করা 21 বছর, আমি মনে হয় এটা একটা অ্যাচিভমেন্ট। তো আমি আসলে ময়না গানটার জন্য অনেক অনেক কৃতজ্ঞ স্যার আসিফ ইকবালের কাছে। আর ময়না গানের যে দর্শক শ্রোতাদের সাড়া, মানে আমি তো মাত্র 4 লাইন গেয়েছি ময়না গানে, হ্যাঁ, এই 4 লাইনে যা আমি পেয়েছি, আমার আসলে কিছু বলার না, ভাষা হারিয়ে ফেলেছে। আর সবার কমেন্টে আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমি কোনো কমেন্টকে মনে করেন যে স্পেসিফিক করে বলতে পারবো না। আমি আসলে কি বলবো, সবকিছু মিলিয়ে একদম। তবে আমার এখানে জানতে চাওয়া আছে যে মানে একটা ভাইরাল গানের শিল্পী হওয়া কি আশীর্বাদ, নাকি একটা বাড়তি চাপ থাকে কাজের ক্ষেত্রে? চাপ বলতে মেনটেন তো করতে হবে, কারণ হিট হওয়ার পরে তো এটা ধরে রাখতে হবে। একটা হিট গান গাইলাম, তারপরে আর কোনো গান আসলো না, বা আর কোনো কাজ করলাম না, অ্যাক্টিভিটিস থাকলো না, হ্যাঁ, তাহলে তো হবে না। চেষ্টা চালিয়ে যেতে হবে, আর কনসিস্টেন্ট থাকতে হবে। আর আমার কনসিস্টেন্সিরও ঘাটতি ছিল আগে, হ্যাঁ, বয়স কম ছিল তো, হ্যাঁ স্বীকার করি, কারণ বয়স কম ছিল তো। বয়স হতে হতে মানুষ বলে না যে 40 বছরের নব্বত প্রাপ্তি হয় মানুষ, হ্যাঁ, একটা বয়স লাগে আর কি। আর জেমস বন্ডও তো 40 বছরের আগে জেমস বন্ড নেয় না হিরোদের, একটা বয়স লাগে। আপনিও যেটা বলছিলেন যে হিট হবার বিষয়টা, তো জনপ্রিয় হবার পরে আসলে জনপ্রিয়তা ধরে রাখার জন্য কি করে থাকেন সাধারণত, বা কি করছেন এখন, কি ধরনের প্ল্যানিং করছেন? অ্যাক্টিভ থাকতে হবে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন প্ল্যাটফর্ম নিজের হাতে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে, তারপর ইউটিউব আছে, রেগুলার কন্টেন্ট দিতে হবে, মানে নিজের গান প্রমোট করতে হবে, এবং নিজেকে প্রমোট করতে হবে। নিজের ঢোল নিজেকে বাজাতে হবে, নিজের ঢোল অন্য কেউ বাজাবে না। এবং প্রচারেই প্রসার, অবশ্যই অবশ্যই আমরা খুব বিশ্বাস করি এখন। জি। আর যতটা ভিজিবল মানুষ, সে ততটা মনে করেন মানুষের কাছাকাছি। কারণ ফেসবুকে একটা অ্যাকাউন্ট আছে, এরকম অনেক আছে না ফ্রেন্ড, যাদের কোনো অ্যাক্টিভিটিস নাই, দে আর লাইক ডেড বলা যায়। আর যাদের অ্যাক্টিভিটিস আছে তাদেরকেই কিন্তু মানুষ হয়তো যোগাযোগ করে, হয়তো যোগাযোগ করার কথা না, দেখার পর মনে পড়ে যে হ্যাঁ এই তো ও আছে। এবং ও জান গানের প্রসঙ্গে যদি একটু আসি, ও জান গানের আবেগ আসলে ব্যক্তি নিলয় আহমেদের অনুভূতির সাথে কতটা মিলে যায়? ও জান তো একটা অনেক সুন্দর গান। ময়না তো একটা ডান্স নাম্বার ছিল, হ্যাঁ, ডিফারেন্ট গান ছিল। ময়না গানের জন্য তো অবশ্যই আমি তো মানে কৃতজ্ঞ। আর ওজান গানটাও অনেক সুন্দর একটা গান। এই গান শুনে হাসা যায়, কাঁদা যায়, দূরে থাকা যায়, কাছেও আসা যায়, মানে অনেক সুন্দর একটা গান ওজান। একটা রোমান্টিক গান, স্যাড, হ্যাপি, সবকিছু আছে গানটার মধ্যে। এই তো। আর গানটা তো স্যার আসিফ ইকবাল লিখেছেন, সবকিছু তো আপনি বলে দিয়েছেন। স্যার আসিফ ইকবাল লিখেছেন, তারপর সুর করেছে আবরাল শাহির। আবরাল শাহির তো ফাটাই দিছে। তারপর লিঙ্কন আছেন, সুর করেছেন, ফাটাই দিয়েছেন। আর সঙ্গীত করেছে আবরাল শাহির। তারপরে এটার ভিডিও অনেক সুন্দর হয়েছে, নির্মাণ করেছেন তানিম রহমান অংশু ভাই, অভিনয় করেছে সুনেরা আর রেহান। সো দে ডিড গ্রেট, অনেক দুর্দান্ত অ্যাক্টিং করেছে। আর আমি আর কোনাল গিয়েছি। বাহ, চমৎকার। এবং গীতিকবি আসিফ ইকবালের আসলে ময়না এবং ও জান গানে যেমন আপনি কণ্ঠ দিয়েছেন, ঠিক তেমনি যেমনটা আপনি বলছিলেন যে 18 বছর আগে একটা অগোছালো দূরত্ব মিক্সড অ্যালবাম একটি গান গাওয়া হয়েছিল আপনার, আপনি জানেন। হ্যাঁ, এবং সেই সাথে আসলে আপনিও যেটা বলছিলেন যে পথিক নামের আরেকটি গানের কাজ হয়েছিল। তো একসাথে তো বেশ কিছু কাজ হয়েছে, গান হয়েছে। তারপরেও যতটুকু আমি শুনেছি যে ময়না গানটি গাবার আগে নাকি আপনাকে পরীক্ষা দিতে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমাকে পরীক্ষা দিতে হয়েছিল। ইভেন সব গানেরই পরীক্ষা দিতে হয়, এখনো দিতে হয়। হ্যাঁ, এখনো দিতে হয়। ময়না গানে আপনার যখন কল আসে, অংশু ভাইয়ের কলটা আসে যে তো একটা প্রজেক্ট হাতে নিয়েছি, তুমি আসিফ ভাইকে ফোন দাও। তো আমি আসিফ স্যারকে ফোন দিলাম। ফোন দেওয়ার পর বললো যে হ্যাঁ, তুই একটা সুযোগ পেতে যাচ্ছিস, হয়তো তুই এই গানটা তোল, আমি তোকে একটা ডেমো পাঠাচ্ছি, তুলে আমাকে রেকর্ড করে পাঠা ফিরতি। তা আমি রেকর্ড করলাম, রেকর্ড করে পাঠালাম খালি গলায়।
তারপরে সিলেক্ট হলাম, তারপরে স্টুডিওতে গেলাম, রেকর্ড করলাম, তারপরে তো যা হবার হলো। একদমই তাই। এবং আপনার সাথে ডুয়েট করেছেন যিনি শম্নুর মনির কোনাল, তিনি আমাদের দেশে আসলে রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত একজন শিল্পী, Definitely. জনপ্রিয় শিল্পী। জি। তার সঙ্গে কাজের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে? খুবই সুন্দর, খুবই সুন্দর, অনেক সাপোর্টিভ, মানে অনেক কেয়ারিং। আর ওকে অনেক ধন্যবাদ, আমরা একসাথে কাজ করেছি। বাহ, চমৎকার। এবং যে গানের এত গল্প শুনছি, সেই গানটিকে একটু ছোট্ট 2 লাইন শুনতে পারি খালি গলায় আমি? আমরা তো অনেকগুলা গানের কথা বললাম, কোনটা শুনবেন? ও জান। ও জান। এই পৃথিবীতে কিছুই চাই না, শুধু তোমাকে ছাড়া। চাঁদ হাতে পাবো, ব্যথা ভুলে যাব, তুমি দিলে আশকারা। ও এই পৃথিবীতে কিছুই চাই না, কিছু তোমাকে ছাড়া। চাঁদ হাতে পাবো, ব্যথা ভুলে যাব, তুমি দিলে আশকারা। ও জান জান রে কি পাগল টান, মন পাখি জান রে হয়ে গেছো প্রাণ। ও জান জান রে কি পাগল টান, মন পাখি জান রে হয়ে গেছো প্রাণ। অসাধারণ। থ্যাংক ইউ। বাহ, চমৎকার চমৎকার। Thank you so much. তবে গান শুনতে শুনতে আমি একটা কথা ভাবছিলাম যে আপনার গানে বা কণ্ঠে, ভয়েসের মধ্যে একটা না নরম একটা স্যাডনেস আছে, একটা নরম কষ্ট আছে, যেটাকে আমি যদি সফট স্যাডনেসও যদি বলি, এটা কি আসলে ইচ্ছাকৃতই আপনার ভয়েসে, নাকি আসলে জীবন থেকে আসে, জীবন থেকে নেয়া? জীবন থেকেও নেয়া, প্লাস গানের ডিমান্ড, সবকিছু মিলিয়ে আসলে ব্লেন্ড করতে হয় ভয়েসটাকে। আর ফিল করে তো ডেফিনেটলি গেতেই হয়, এই তো। এবং একটা সময় যেমন গল্পটা শুনছিলাম, এবং আমরা জানি যে আসলে আপনি রক শিল্পী এবং ব্যান্ড তারকা হিসেবে পরিচিত হয়েছিলেন, জনপ্রিয়তা পেয়েছিলেন এবং অনেক কাজ করেছেন। পরবর্তী সময় আসলে অন্যান্য ধারার বিভিন্ন রকমের গানও করেছেন। তো আপনার কমফোর্ট জোন কোনটি, বা কোন ধরনের গান করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি ওই যে প্রথমে বলছিলাম আমার বাবা ফিল্ম রাইটার ছিলেন, তো আমি জি। ফিল্মের গান অনেক শুনতাম ছোটবেলা থেকে, স্পেশালি রেডিওতে যখন বাসায় থাকতাম তখন তো রেডিওর টাইম, AM রেডিও টিউন করে করে শুনতাম, ফিল্মের গানগুলো অনেক বাজাতো, অনেক শুনতাম। তারপরে আপনার বিটিভিতে দেখতাম অনেক ফিল্মের গান, ফিল্ম দেখতাম, মানে ফিল্মি ফ্যামিলি তো, ফিল্মের অনেক গান শোনা হতো। তারপর ইন্ডি গান শোনা শুরু হলো, সোলো সিঙ্গারদের, দেন ব্যান্ডদের গান একটা শোনা শুরু হলো। হ্যাঁ, তারপর প্রিন্স মাহমুদের সুরে অনেক গান বের হলো, মানে লেজেন্ডারি হিটস। হ্যাঁ, স্পেসিফিক ভাবে বললাম। তারপরে অনেক ব্যান্ড আসলো, অনেক ব্যান্ডের গান শুনলাম, LRB, আর্ক, নগরবাউল, ফিলিংস, শেষ হয় না। অনেক গান শুনেছি জীবন, অনেক গান শুনেছি এবং অনেক গান তুলেছি এবং অনেক শোজ করেছি। হ্যাঁ, আমি সব ধরনের শোজ করেছি, ব্যান্ড করার আগে, ব্যান্ড করার সময়, ব্যান্ড করার পরবর্তী টাইমটা স্ট্রাগলের টাইম, এখনো স্ট্রাগল করতেছি, এখন আমি সব ধরনের শো করি। তা আমি আসলে সব ধরনের গানে সব স্বাচ্ছন্দ্য ধরনের বোধ কাজ। করি। আর ডি রকস্টারটা আসলে যাওয়া, আমি তো রক গান করি, ওভাবেই যাওয়া ডি রকস্টারে, এই আর কি। এবং আপনি যখন এখন কোনো গান করেন, আসলে তখন কোন বিষয়টি মাথায় রাখেন? সেটা কি নিজের শিল্পী হিসেবে আসলে মনের ক্ষুধা মিটিয়ে নিজের জন্য গান করা, নাকি দর্শক শ্রোতারা কোন ধরনের গান চায় বা তারা শুনবে কিনা সেই বিষয়টিও মাথায় থাকে? যখন আমি ব্যান্ড করতাম তখন না আমরা নিজেরা যা মন চায় করতাম। স্বাধীনতা ছিল। আমাদের যা ভালো লাগে তাই করতাম। না, সামটাইমস আসলে দর্শকদের কথাও মাথায় রাখতে হয়, কারণ আমি নিজেকেও দর্শকের জায়গায় ফেলি যখন আমি গান বানাই, যে আমি দর্শক হলে এই গানটা কি আমার ভালো লাগবে, নাকি আমি যা মন চায় গাইলাম বা যা মন চায় সুর করলাম, না এরকম আসলে আমি চিন্তা করি না। আমি আসলে সবকিছুই মাথায় রেখে করি, আমার নিজের কথাও চিন্তা করি, দর্শকদের কথাও চিন্তা করি, কারণ আমি গানটা গাইছি তো শ্রোতাদের জন্য, তাই না? আমার গান যদি কেউ নাই শুনে, আমি একা একা শুনে কি করব? এবং ক্যারিয়ারের এই পর্যায়ে, এই সময়টাতে সব থেকে বড় চ্যালেঞ্জ কি মনে হয় আপনার কাছে? চ্যালেঞ্জটা আসলে টিকে থাকা, কারণ এখন তো অনেক কম্পিটিশন, আর এখন তো আমাদের শুধু ন্যাশনাল কম্পিটিশন না, ইন্টারন্যাশনাল কম্পিটিশন, তাই না? ইন্টারন্যাশনাল কম্পিটিশন, সেই লেভেলে আপনার প্র্যাকটিস করতে হবে, রেগুলার প্র্যাকটিস করে করে, আর অ্যাডপ্ট করা শিখতে হবে নতুন জিনিসপত্র। হ্যাঁ, যে আমি অনেক আগে কি করেছি, সময়ের সাথে আসলে এক্স্যাক্টলি, আমি অনেক আগে কি করেছি, অনেক আগে কি ছিলাম, এগুলো মনে করে বসে থাকলে চলবে না, অ্যাডপ্ট করে যেতে হবে এবং নতুনকে গ্রহণ করার মানে
মানে এটা কি বলবো, মানে অনেক সময় আমি আসলে এত ভোকাবুলারিতে এক্সপার্ট না, কথা ভালো বলতে পারি না, সরি। মানে আয়ত্ত করা শিখতে হবে, মানে নেয়াটা নতুন এই নতুন বিষয়টা নিয়ে আমিও বলতে চাচ্ছিলাম যে তাহলে কি আপনি আসলে ট্রেন্ড ফলো করা একজন শিল্পী হতে চান, নাকি আপনি ট্রেন্ড ভেঙে ফেলা কোনো শিল্পী হতে চান বা সেভাবে নিজেকে দেখতে চান? আমরা ট্রেন্ড ফলো করতে করতে ট্রেন্ড ভাঙবো, আবার ট্রেন্ড ফলো করে করতে আবার ট্রেন্ড ভাঙবো, এইভাবে এগিয়ে যাব যতদিন বেঁচে আছি। বাহ, চমৎকার। একটু পরিবারের গল্পে আসতে চাই। আপনি তো পরিবারের কথা বলছিলেন, এবং আসলে আপনার জীবনে বা আপনার ক্যারিয়ারের দিক থেকে আপনার বাবার ভূমিকাও তো অনেকখানি থাকতে পারতো, তিনি যদি আপনার সাথে থাকতেন। তো এখান থেকে একটু জানতে চাই যে তারা আসলে আপনার ক্যারিয়ারকে বা এই যে সঙ্গীত শিল্পী হয়ে ওঠা, এই বিষয়টাকে কবে থেকে বিশ্বাস করতে শুরু করলো বা কবে থেকে অনুপ্রাণিত করলো? আচ্ছা, আব্বা তো চাইতেন আমি আর্মি অফিসার হব, হ্যাঁ, সোজা সাপটা কথা। আচ্ছা। কারণ আব্বা ফিল্ম ডাইরেক্টর, আব্বা জানে এই লাইনের স্ট্রাগলটা কি, এই লাইনের কষ্টটা কেমন, এবং আমরাও দেখেছি আব্বার লাইফটা, হ্যাঁ। কারণ এখানে আপনার অনেক স্ট্রাগল, এত সোজা না, যতটা চাকচিক্য দেখা যায় এত সোজা না। এই যে একটা শুটিং হয়, হ্যাঁ, একটা শুটিং এর সারাদিন শুটিং, আপনি তো ভালো জানেন, অনেক কষ্টের ব্যাপার, হ্যাঁ। আর ফাইন্যান্সিয়াল যে স্ট্রাগলটা, এটা অনেক বিগ, হ্যাঁ, এটা অনেক বড় আনসার্টেনিটি, হ্যাঁ, যে সামনের মাসে কি করব জানি না। তো এই কারণে আব্বা চাইতো না আমি গান করি রেগুলার। আব্বা চাইতো আমি পড়াশোনা করি আগে, নিজের ক্যারিয়ার ঠিক করি, তারপরে গানে আসবো। কিন্তু এদিক দিয়ে আবার আম্মা সাপোর্ট দিত। আর ফিল্ম ডাইরেক্টর ছেলে কি গান করবে না বলেন, মিডিয়ার যেহেতু আমার আব্বা। সো আমি গান, অটো আসছে, আর আমার ফুপু তো গান লিখতেন, তো স্কুলের ওই কম্পিটিশনের মাধ্যমে গানের জগতে ঢুকা, হ্যাঁ। তো ওখানেও রিজেক্ট খাইছিলাম, তো ওখানে হয় নাই আমার। তো পরে গানে আম্মার সাপোর্ট পাইলাম, তারপর ডি রকস্টারে যাওয়ার পর অ্যাকচুয়ালি আমার ফুল ফ্যামিলি সাপোর্টটা আমি তখন পাই। আর পরবর্তীতে অনেক স্ট্রাগল হয়, বাবা মারা যাওয়ার পর অনেক স্ট্রাগল হয়। আর আমি বিয়ে করি 2020-এ, আমার ওয়াইফ সুহা, ও আমাকে অনেক সাপোর্ট করে। ও আমাকে মানে করোনার টাইম থেকেই বলছিল যে তুমি অ্যাক্টিভ হও, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হও, এখন তো তোমার হাতের মুঠোয় সবকিছু, হাতের মুঠোয় দুনিয়া। তা আমি আসলে আরো আগে শুরু করতে পারতাম। এখন যেটা মনে করেন যে কেজে আছে, তখন হয়তো এমস হয়তো, মানে মিলিয়ন্স থাকতো, বাট ইটস ওকে, আমি সেটাও হবে ইনশাআল্লাহ। যদি একটু জানতে চাই যে ডি রকস্টারের নিলয় এবং বর্তমান সময়ের নিলয়ের মধ্যে আসলে কি পরিবর্তন আছে বা কি তফাৎ আছে এখনকার সময়? ও হ্যাঁ, অনেক পরিবর্তন আছে। ডি রকস্টারের টাইমে নিলয় তো অনেক সিলেক্টিভ, মানে এটা করব না, ওটা করব না, এটা করব, সেটা করব। এখনকার নিলয় আসলে হ্যাঁ, গান করব, সব গান করব, যেগুলো আমি গাইতে পারবো সবই করব, এবং সবই গাইতে পারবো ইনশাআল্লাহ। এবং আপনার সাম্প্রতিক যে কাজগুলো আছে সেগুলো নিয়ে একটু আসতে চাই। খুবই রিসেন্টলি দুর্দান্ত একটা কাজের সঙ্গে আপনি যুক্ত ছিলেন, মেরিল পেট্রোলিয়াম জেলি টিভিসি, এবং যেখানে মেগাস্টার শাকিব খান ছিলেন, সেই টিভিসির আপনি জিঙ্গেল করেছেন। সেই কাজের সঙ্গে যুক্ত হবার নেপথ্যের গল্পটা একটু শুনি। এই গানটা আসলে নেপথ্যের ঘটনা আছে, এটাও তো স্যার আসিফ ইকবালের একটা মানে হাত আছে। কারণ আমাদের যে জিঙ্গলটার যে মিউজিক কম্পোজার শাকের রাজা ভাই, শাকের রাজা ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। তো একটা প্রজেক্টের থ্রুতে, আসিফ ইকবাল স্যারের থ্রুতে শাকের ভাইয়ের সাথে ফার্স্ট টাইম রেকর্ডিং এর কাজ হয়। ওই রেকর্ডিং করার পর শাকের ভাই খুব পছন্দ করেন আমার ভয়েস। তো পছন্দ করার পর শাকের ভাই আমাকে পরবর্তীতে একটা জিঙ্গেলের জন্য ডাকেন। ওই জিঙ্গেলটাই ছিল মেরিল পেট্রোলিয়াম জেলির, এই এত বড় একটা জিঙ্গেল, হ্যাঁ। তখন আমি জানতাম না যে মেগাস্টার শাকিব খান অ্যাপিয়ার করবেন, হ্যাঁ। আমি তারপরে আদনান আল রাজীব ওয়াজ দ্য ডিরেক্টর, দ্য বিগ ওয়ান, হ্যাঁ। তো এটা জানতাম। পরে জিঙ্গেল গাইতে গিয়ে স্ক্রিপ্ট দেখি কি শাকিব খান, আমি ওয়াও। তারপর দেখি মেরিল, আমি ওয়াও, সুপার। মানে আমি আসলে ওয়ান অফ দ্য বিগেস্ট বলবো না, দিস ইজ দ্য বিগেস্ট টিভিসি জিঙ্গেল আমি গাইলাম। থ্যাংক ইউ সো মাচ। মানে এর চেয়ে বড় আবার কবে গাবো আমি জানি না। একদম নাম্বার ওয়ান, একদম নাম্বার ওয়ান, দুর্দান্ত। নাম্বার ওয়ান কি ভিটামিন সি। এবং সেই সাথে তো অবশ্যই এটাও জানতে চাই, নিশ্চয়ই শাকিব খানের সিনেমাতেও আপনার গান গাইবার স্বপ্ন আছে? অবশ্যই। এখন কি সবসময় মনে করেন যে শাকিব খানের মুভিতে তো গান গাইতে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে, সব সিঙ্গাররাই, ছেলে হোক মেয়ে হোক, গায়ক গায়িকা সবাই। আমিও করছি ডেফিনেটলি। আর আমি তো মেরিলে গান করলাম, শাকিব খানের লিপে আমার ভয়েস, মানে ইটস গ্রেট। আর ডেফিনেটলি আমি তার ছবিতে গান গাইতে অবশ্যই আগ্রহী, এবং আমি কিছু মুভিতে প্লেব্যাকও করছি, সেগুলো অ্যাপ্রুভালের জন্য ওয়েট করছি। সো হোপ ফর দ্য বেস্ট। একদম। এবং জিঙ্গেলটি কি খালি গলায় দু লাইন শুনে নিব একটু? শিওর শুনি। এই শীতে লাগবে নাম্বার ওয়ান কি ভিটামিন সি, সবাই জানে নাম্বার ওয়ান কি ভিটামিন সি।
নাম্বার ওয়ান কি ভিটামিন সি, ঘরে কিংবা বাইরে নাম্বার ওয়ান কি ভিটামিন সি, ত্বকের যত্নে নাম্বার ওয়ান কি ভিটামিন সি, ভিটামিন সি নাম্বার ওয়ান কি ভিটামিন সি, নাম্বার ওয়ান কি ভিটামিন সি। একদম আমেজটাই পুরো বদলে গেল, দুর্দান্ত ছিল। মেরিল পেট্রোলিয়াম জেলি, একদম আমরাই আসলে প্রচারণা করছি, চমৎকার ছিল, চমৎকার ছিল। কেন করবো না। একদম। এবং রিসেন্টলি যেহেতু কাজগুলোর কথা বলছি, সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি আতকায় আপনার একটি গান পেয়েছি আরাফাত মোহসিন নিধি পরিচালিত এবং রাবা খানের চিত্রনাট্যে। একটু সেই গানটির অভিজ্ঞতা শুনতে চাই, সবার সাথে কেমন কাজের অভিজ্ঞতা হয়েছে? জি, নিধি আমার অনেক কাছের মানুষ। নিধির সাথে একটা কাজ করতে গিয়ে জিঙ্গেলের, তখন নিধি বলল, নিলয় আমার না একটা ওয়েব সিরিজ মানে চরকি অরিজিনাল সিরিজের আতকা নামের একটা সিরিজ আসছে, তুমি কি একটু ট্রাই করবা? আমি বললাম হ্যাঁ, ওয়াই নট। আমি না খুব ট্রাই করতে ইন্টারেস্টেড, আমি অনেক কিউরিয়াস গানের ব্যাপারে অ্যাটলিস্ট। হ্যাঁ, সো আমার কথা হচ্ছে কি, গান হবে কি হবে না পরের কথা, আমি স্ক্র্যাচ গাবো, তারপরে অ্যাপ্রুভ হবে হবে না এটা পরের কথা। আমি শিখতে চাই, কারণ নতুন একটা গান গেলে না শেখা যায় অনেক কিছু। তো বলো তুমি কি ট্রাই করবা? আমরা হ্যাঁ ট্রাই করি, চলো। বলে কিন্তু এটা কিন্তু শিওর না, হ্যাঁ, কারণ আমরা এখনো সিঙ্গার সিলেক্ট করি নাই। আমরা হ্যাঁ হ্যাঁ নো প্রবলেম, ট্রাই করলাম। ট্রাই করার পর ফিরতি মেসেজ আসলো 2 দিন পর, নিলয় কংগ্রাচুলেশনস, ইউ আর সিলেক্টেড ফর দিস সং। আমি বললাম ওয়াও, ঠিক আছে, জোস জোস। তো এই গানটা আরাফাত মহসিন নিধির সুর সঙ্গীতে এবং চরকি অরিজিনাল সিরিজের আতকা তো ওর ডিরেকশনে, আর আমার সাথে গিয়েছে রাবা খান, আর লিখেছেন তন্ময় পারভেজ এই গানটি, হায় মন। আর গানটিতে আরশ খান এবং সুনেরা অভিনয় করেছে, আবারও সুনেরা। সো সুনেরার হিরোদের ভয়েসে আমার মানে লিপে আমার ভয়েস যাচ্ছে, which is very interesting. হ্যাঁ, সো ইট ফিলস গ্রেট। সো এই হায় মন গানটি দর্শক অনেক পছন্দ করেছেন, মানে একটা সুন্দর রোমান্টিক গান, হ্যাপি রোমান্টিক গান, সুন্দর, ভালো লেগেছে, আমরা আসলে উপভোগ করেছি কাজটি দেখে। থ্যাংক ইউ সো মাচ। এবার একটু সিনেমার প্রসঙ্গে আসি। অদিত রহমানের পরিচালনায় হ্যালো অমিত সিনেমায় আপনি কাজ করেছিলেন, সেটি অবশ্য এখনো আমরা দেখতে পাইনি বা কবে পাবো সেটা নিয়েও ইনফরমেশন পাইনি। তবে রিসেন্টলি 36 আপনার হলুদ হলুদ গানটি তো সুপার হিট হয়েছে, বেশ জনপ্রিয়তা পেয়েছে। একটু সেই গানের প্রসঙ্গে শুনবো এবং কেমন রেসপন্স পেয়েছেন দর্শকের কাছ থেকে সেটাও জানতে চাই। আচ্ছা, হলুদ হলুদ ডান্স গানটি অনেক ভালোই রেসপন্স পেয়েছি। এটা তো একটা বিয়ের গান, হলুদের গান, বিয়ে বাড়িতে অনেক নাচানাচি হচ্ছে গানটি আল্লাহর রহমতে। আর অদিতদার সঙ্গীত পরিচালনায় হ্যালো অমিতের 2টো গান করেছিলাম, স্বপ্ন আর হ্যালো অমিত। আসলে আলোর মুখ দেখেনি মুভিটির পরিচালক শঙ্খ দাশগুপ্ত দা, অভিনয় করেছিলেন হিল্লোরা নওশিন। তো হোপফুলি এখন আসলে অনেক টাইম পেরিয়ে গেছে, ইটস লাইক 16 বছর হয়ে গেছে গানটি গিয়েছি, 16-17 বছর, জানি না গান মুভিটা রিলিজ হবে কিনা। তো যাই হোক, হলুদ ডান্সের মাধ্যমে আমার প্লেব্যাকের ডেবিউটা হয় 36 এটা গানটি করেছে অ্যাপিরাস, সুর সঙ্গীত গেয়েছি আমি। সো থ্যাঙ্কস টু অ্যাপিরাস ডেবিউতে আমাকে হেল্প করার জন্য। হলুদ ডান্সে 36 রেজা ডিরেক্টর, এখানে কারিনা কায়সার আছেন, দিঘি আছেন, ওরা অ্যাপিয়ার করেছে, ফ্যান্টাস্টিক। এবার গানের গল্প থেকে একটু অন্য গল্পে আসি। শুনেছিলাম যে আপনি মাঝখানে চাকরিও করেছেন, তো এখন তো চাকরি করছেন না, চাকরি ছেড়ে দিয়েছেন, তো সামনে কি আবার চাকরি জীবনে ঢোকার ইচ্ছে আছে বা নতুন কোনো জবে ঢুকবেন? না, চাকরিটা আসলে করেছিলাম কি, তখন একটা টাফ টাইম যাচ্ছিল, যে গানের কাজ খুব একটা পাচ্ছিলাম না, কি করব বুঝছিলাম না, হ্যাঁ, শোজও খুব একটা পাচ্ছিলাম না। তখন ভাবলাম যে চাকরিই করি, কারণ একটা ফিক্সড একটা ইনকাম তো দরকার। আনসার্টেন কিভাবে থাকা যায় যদি কাজও না থাকে, টানা 1-2 বছর 4 বছর এরকম কাজ না থাকলে, আর ব্যান্ড করে না আমরা খুব একটা টাকা পয়সা ইনকাম করতে পারিনি। হ্যাঁ, কারা পেরেছে আমরা জানি না, অনেকে হয়তো পেরেছে, আমরা পারিনি। হ্যাঁ, আর সোলোতে গেলে তখন শোজও পাচ্ছিলাম না, আর চেঞ্জ হয়তো অনেক কিছু, তাই না? তো চেঞ্জের কারণে তখন চাকরিটা নিতে বাধ্য হয়েছিলাম। হ্যাঁ, দরকার ছিল সার্ভাইভালের জন্য, চাকরিটা দরকার ছিল, চাকরিটা করেছিলাম। কিন্তু চাকরি করতে গিয়ে আবার দেখলাম যে তখন গানের কাজ আসা শুরু করলো। হ্যাঁ, এটা সব সময় হয়, এটা মানে এটা কিছু একটা ব্যাপার আছে, এটা হয় না যে যখন দেরি হয় তখন আরো বেশি দেরি হয়। হ্যাঁ, আবার যখন উপরওয়ালা আল্লাহ পাক যখন দেন তখন অনেক দেন। হ্যাঁ, তখন দেখা যায় যে চাকরি করতে গিয়ে আমার গানের কাজ আসা শুরু করলো, সময় দেওয়া হচ্ছে না তখন। হ্যাঁ, তখন দেখি যে গান থেকে আমি সরে যাচ্ছি, কিন্তু আমি তো গানের মানুষ, আমি গান ছাড়া থাকতে পারবো না। তখন না আমার মনটা কাঁদতো গানের জন্য। হ্যাঁ, তখন আমি আমার বাসায় শেয়ার করলাম, আমার ওয়াইফকে বললাম যে আমি না আরেকবার ট্রাই করি, হ্যাঁ, আমি একটু গানটা ট্রাই করি, দেখি না কি হয়। তারপরে আমি আবার ট্রাই করলাম,
আমি তখন মনে করেন যে কাভার করা শুরু করলাম, লাইক শেরি শেরি লেডি গানটা কাভার করে আমি টিকটকে দিলাম, এবং ইট ওয়াজ ভাইরাল, সবাই অনেক লাইক করলো, ওখান থেকে আমার একটা রিবর্ন হলো, মানে টু বি অনেস্ট যা বলা যায়। হ্যাঁ, লাইফে এরকম মোমেন্টের আসলে দরকার আছে, এই রিস্ক নেয়ারটা আসলে জরুরি। হ্যাঁ, রিস্কটা আমি নিয়েছিলাম যে গানটা এখন আসলে আমি ভুলে যাচ্ছি কি যে বলতে চাই, মাঝে মাঝে ভুলে যাই। চমৎকার। তবে নিশ্চয়ই আশা করছি এই বছরেও নতুন নতুন কিছু কাজে আপনাকে আমরা পাবো। যেহেতু আড্ডাবাজির একেবারে শেষ প্রান্তে আছে, আমার শেষ একটা রিকোয়েস্ট আছে, আরেকটা গান শুনতে চাই আপনার কাছে। কোন গানটি শোনাবেন? থ্যাংক ইউ সো মাচ, মাছরাঙা টিভিকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য আবারও, এবং দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। এখন গানটি করছি, আর দোয়া করবেন আমার জন্য, আমি যেন গান চালিয়ে যেতে পারি, আরো ভালো ভালো গান গাইতে পারি, আপনাদের সামনে আরো নতুন নতুন গান নিয়ে আসতে পারি। এখন যে গানটি করব, গানটি আতকা চরকি অরিজিনাল সিরিজের হায় মন গানটি শুনি, করার চেষ্টা করছি। শুনি। ছুঁয়ে দিলে সব ভুল, ঘুরে তাকায় শত ফুল, তোর কোলে হায় হেলে যায়, মেখে যায় ডুবে যায়, বল না কেন লাগে এমন, বল না কেন লাগে এমন, হায় মন খুঁজে যখন অহেতুক শোন, মিছে আলাপন, হায় মন খুঁজে যখন অহেতুক শোন, মিছে আলাপন, হায় মন। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, এবং বিনোদন সারাদিনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও। আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ।